গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। এখন বাজে সকাল ওই 7টার মতো, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে ঘরের কাজ শুরু করতে একটু লেট হয়ে গেছে, কারণ আজকে একটু লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে। লেট করে বলতে ওই 6:30 নাগাদ উঠেছি আর কি। কালকে একটু ঘুমাতে লেট হয়ে গেছে, ওই রাত্রে বসে বসে একটা মুভি দেখছিলাম, বেশ ভালো লাগছিল, তো তার জন্য একটু ঘুমাতে লেট হয়ে গেছে। তো তার জন্য আজকে এই যে সকালে উঠতেও লেট হয়ে গেল, আর তার জন্য কিন্তু আজকে আমাদের মর্নিং ওয়াকটাও স্কিপ হয়ে গেল। তো যাই হোক, ঘুম থেকে উঠেই ঝটপট ফ্রেশ হয়ে কিচেনে চলে আসলাম, আর এসেই রাতে যে ধুয়ে রেখেছিলাম বাসনগুলি, এগুলি আগে জায়গায় জায়গায় সব কিছু রেখে দিলাম, রেখে জায়গাটা পরিষ্কার করে নিলাম। তারপর এই যে ফ্রিজ থেকে কাটা সবজিগুলি বের করে নিয়ে আসলাম। কালকে রাত্রেই তো মা কেটে রেখে দিয়েছিল, আর আমাদের সপ্তাহের বেশিরভাগ দিনই কিন্তু এই আগের দিন রাত্রেবেলা সবজি কেটে রাখে। তা না হলে কিন্তু সকালবেলা এই যে সবজি কাটাকাটি করে কিন্তু রান্নাবান্না হয়ে ওঠে না। মানে অন্তত পক্ষে একটা সবজি কেটে রাখে, যাতে একটা সবজি রান্না করে স্কুল বা অফিসে দিয়ে দিতে পারি। আর আজকে রান্না করব হচ্ছে পুঁই শাক আলু দিয়ে, বেশ ভালো লাগে কিন্তু আলু দিয়ে পুঁই শাক। তবে সেটা পোস্ত বাটা দিয়ে করব, সর্ষে দিলেও কিন্তু ভালো লাগে, তবে আজকে সর্ষে দেব না, শুধু পোস্ত বাটা দিয়েই এই পুঁই শাকটা রান্না করব। আর মিস্টার বণিক বাজারে যখনই যাবে পুঁই শাক দেখলেই নিয়ে আসবে, মানে পুঁই শাক এত ভালো লাগে। তবে বেশ ভালোই লাগে পোস্ত বাটা দিয়ে করলে বা সর্ষে বাটা দিয়ে করলে কিন্তু ভালো লাগে। তাছাড়া পাঁচমিশালি সবজি করলেও ভালো লাগে পুঁই শাক দিয়ে। তবে অনেক দিন হয়েছে সর্ষে বাটা দিয়ে কিন্তু পুঁই শাক খাওয়া হচ্ছে না। সর্ষে বাটা দিয়েও কিন্তু বেশ ভালো লাগে পুঁই শাক খেতে। ওই যে ছেলের একটু পেটের প্রবলেম হচ্ছে, তার জন্য কিন্তু সর্ষে বাটাটা স্কিপ করে যাচ্ছি। আর পোস্ত বাটা দিয়েও তো বেশ ভালোই লাগে, তো অল্প একটু পোস্ত বাটা দিয়েই আজকের পুঁই শাকটা রান্না করব। তো যাই হোক, সবজিটা সেদ্ধ হতে হতে এদিকে কিন্তু রুটির জন্য আটাও মাখা হয়ে গেছে, আর এখন পোস্তটা বাটবো। অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নেব। আর এই অল্প একটু পোস্ত তো মিক্সচার মেশিনে পেস্ট করা যাবে না, তার জন্য এই যে শিলনোড়া নিয়ে নিলাম, শিলনোড়াতে এখন পোস্ত বাটাটা করে নেব। তবে আমার কিন্তু ছোট্ট একটা জার আছে মিক্সচার মেশিনের, এটার মধ্যে কিন্তু এই অল্প একটু পোস্ত এইসব কিছু অল্প অল্প কিছু জিনিস পেস্ট করা যায়। তবে ওই যে নষ্ট হয়ে রয়েছে, এটা অনেক দিনই হয়েছে নষ্ট হয়ে রয়েছে, যে এখনও ঠিক করা হচ্ছে না। ওই করছি বলে রেখে দিয়েছি, এখনও করা হয়নি আর কি। আসল কথা, আরেকটা তো বড় জার আছে মিক্সচার মেশিনের, ওইটার মধ্যে আদা তারপর কাঁচা লঙ্কা ওইগুলি পেস্ট করা যায়, তার জন্য আর এত একটা গায়েও লাগাচ্ছি না আর কি। যে অল্প স্বল্প কিছু হলে তো এই শিলনোড়াতেই করা যায়। আর বিশেষ করে তো আমার সবসময় আদা কাঁচা লঙ্কা এটাই বেশিরভাগ লাগে, আর বেশিরভাগ জিনিসটা তো ওইটার মধ্যেই করে নিচ্ছি, তার জন্য সেই রকম আর একটা গায়ে লাগাচ্ছি না। তার জন্যই আর ওইটা বিশেষ করে ঠিক করা হচ্ছে না। তবে আরেকদিন মার্কেটে গেলে এটা অবশ্যই নিয়ে যেতে হবে ঠিক করে আনার জন্য। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না অনেকটাই এগিয়ে গেছে। এদিকে আরেকটা কড়াইতে আমি কয়েকটা বেগুন ভেজে নিচ্ছি, এখন সকালে ব্রেকফাস্ট করার জন্য, রুটির সাথে খাওয়ার জন্য আর কি। তো এদিকে বেগুন ভাজা আর পুঁই শাক দুটোটাই একসাথে হয়ে গেছে। তো চলো ঝটপট নামিয়ে নিয়ে এবার কয়েকটা রুটি করে নিই। এখন মিস্টার বণিকের ব্রেকফাস্ট করার মতো আর লাঞ্চে নিয়ে যাওয়ার মতো কয়েকটা রুটি করব, আর বাকিগুলি আমরা যখন ব্রেকফাস্ট করব তখন বানিয়ে নেব। আর রুটি তো গরম গরম খেতেই ভালো লাগে। তাছাড়া এখন না করার পেছনে আরেকটাও কারণ আছে, কারণ এখন যে ওই যে লাঞ্চ বক্স রেডি করতে হবে, ওকে পাঠাতে হবে সব কিছু রেডি করে, তার জন্য। আর এখন যদি আমাদের জন্য রুটি বানাতে যাই, তাহলে কিন্তু এদিকে লাঞ্চ বক্স টক্স এসব রেডি করা অনেকটা লেট হয়ে যাবে। তার জন্য ওকে পাঠিয়ে তারপরেই কিন্তু আমাদের জন্য ব্রেকফাস্টটা রেডি করি। তবে সবজি তো একসঙ্গেই বানানো হয়ে যায়, সবজি তো বানানোই থাকে, শুধু ওই যে রুটিটাই শুধু করা হয় পরে। তো যাই হোক, ও চলে গেছে অফিসে, আর এখন এই যে আমার জন্য একটু আদা দিয়ে দুধ চা করে নিলাম। আর আজকে কয়েকদিন পর কিন্তু আবার এই দুধ চা করছি। এখন তো মাঝে মধ্যে ওই লাল চাটাই খাওয়া হয়। তো চা খেয়ে এখন বাকি রান্নাবান্নার প্রিপারেশনটা করে নিচ্ছি।
আর এতক্ষণ ভাবছিলাম চা খেতে খেতে যে আর কি রান্না করা যায়। আগে তো পোস্ত দিয়ে ওই যে শাকটা করলাম, কী শাক বলে, পুঁই শাকটা করলাম, আর তো বেগুন ভাজা করলাম, সকালে খেয়েও থাকবে দুপুরের জন্য কিছু। আর ভাবছি যে কি করা যায়, ডাল রান্না করব না আর কি করব। তো ভাবতে ভাবতে ফ্রিজ খুলে দেখলাম যে করলাগুলি একটু খারাপ হয়ে যাচ্ছে। খারাপ বলতে একটা করলা দেখলাম একটু পেকে যাচ্ছে আর কি। তার জন্য ভাবলাম যে করলাগুলি ভাজার জন্য কেটে নিই, তাহলে খাওয়াও হয়ে যাবে আর সবজিগুলি নষ্টও হবে না। কারণ একটা করলা যেহেতু পাকা ধরেছে, তার সাথে সাথে কিন্তু ধীরে ধীরে বাকি করলাগুলিও কিন্তু পাকা ধরে যাবে বা খারাপ হয়ে যাবে। তার জন্য ভাবলাম যে খারাপ হওয়া থেকে বা নষ্ট হওয়া থেকে আজকে কেটে রান্নাই করে নিই। তো তার জন্য আজকে আর ডাল রান্না করলাম না, ডালটা স্কিপ করে গেলাম। তবে ডাল রান্নার জন্য কিন্তু কুকার টুকার বের করে রেডি করে রেখে দিয়েছিলাম সকালবেলাই। তো তারপর আবার কী জানি ভাবলাম যে দেখি আগে ফ্রিজে কী আছে। তো ফ্রিজ খুলে গিয়ে দেখি যে করলাটার এই অবস্থা। তো যাই হোক, দেখাতে ভালো হয়েছে, সবজিটা আর নষ্ট হয়নি। তো একদিকে করলা আর একদিকে একটা আলু ভাজা বসিয়ে দিয়েছি। কারণ আমরা তো বেগুন ভাজা দিয়ে সকালে ব্রেকফাস্টটা করব, কিন্তু রনি কী দিয়ে করবে। তো তার জন্য রনির জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি আর কি। কারণ রনিকে এখন বেগুন দিচ্ছি না, কারণ বেগুনেও তো অ্যালার্জি হয়। তো তার জন্য আর কি ভয়ে আর বেগুনটা দিচ্ছি না। তো এদিকে ভাজাটা বসিয়ে দিয়ে কিন্তু ঘর দুয়ারের কাজকর্মগুলি করে নিচ্ছি ধীরে ধীরে। তো এই যে এই কাভার করা বেলকনিটা, এটার মধ্যেই কালকের যে ধোয়া কাপড়গুলি মেলে দিয়েছিলাম। কারণ কালকে সারাটা দিন বৃষ্টি ছিল, সকাল থেকে রাত্র অবধি সারাটা দিন রাত মানে বৃষ্টি ছিল। তো তার জন্য বাইরে তো শুকাতেই পারিনি। তো এই কাভার করা বেলকনিটাতেই কাপড়গুলি ছড়িয়ে দিয়েছিলাম। আর এই বেলকনিটা কাভার হওয়াতে কিন্তু বেশ ভালোই হয়েছে। বৃষ্টির দিনে বাইরে যখন ছড়াতে পারি না, তখন কিন্তু এই জায়গাটাতেই ছড়াতে পারি। তবে জায়গাটা কম, বেশি কাপড় মেলা যায় না, ওই কয়েকটা কাপড়ই মেলা যায় আর কি। আর এখন এই সময়ে বৃষ্টি না প্রায় দিনই হচ্ছে। কিছুদিন আগে তো 4-5 দিন এক লাগাতর ছিল, এখন কিন্তু আবার শুরু হয়েছে। যেমন গতকালকে সারাটা দিন বৃষ্টি ছিল, আর আজকেও কিন্তু সকাল থেকে মেঘলা ভাবই হয়ে রয়েছে। তবে বর্ষার সিজনে কিন্তু সেই রকম বৃষ্টি হয়নি, অল্প স্বল্প হয়েছে। আর এখন বর্ষা যাওয়ার পর ভালো বৃষ্টি হচ্ছে। এই যে ভাদ্র মাস গেল, ভাদ্র মাসে তো প্রখর রৌদ্র থাকার কথা, কিন্তু সেই রকম কিন্তু রৌদ্রের তাপ ছিল না। বেশিরভাগ সময়টাই বৃষ্টি ছিল। ভাদ্র মাসে কিছুই রৌদ্র দেওয়া হয়নি। ভাদ্র মাসে তো কাপড় চোপড় অনেক কিছুই রৌদ্রে দেওয়া যায়, কিন্তু এইবার কিন্তু ভাদ্র মাসে রৌদ্রই দেওয়া যায়নি কিছু, মানে বেশিরভাগ টাইমটাই বৃষ্টি ছিল। এবার ভেবেছিলাম ভাদ্র মাসে অনেক কিছু রৌদ্রে দেব, কিন্তু কিছুই দেওয়া হলো না। আর এখন তো আস্তে আস্তে শীতের দিন আসছে, এখন তো আশ্বিন মাস এসেই গেল, আর কয়েকটা দিন পরে কিন্তু শীতের দিন এসেই যাবে। তো তখন তো এই যে রৌদ্রের কিরণ অনেকটাই কমে যাবে, রৌদ্রের তাপ থাকবে না সেই রকম। আর আমাদের এই যে বেলকুনির মধ্যে কিন্তু শীতের দিন সেই রকম একটা রৌদ্র লাগে না। গরমের দিন যা রৌদ্র লাগে তার তুলনায় কিন্তু শীতের মধ্যে মানে সেরকম একটা রৌদ্র লাগেই না। তো তার জন্য কাপড় চোপড় বা যেসব কিছু তোশক বা অন্য কিছু রৌদ্রে দেওয়ার যদি থাকে, সেগুলি কিন্তু ভালোভাবে রৌদ্রে দেওয়া যায় না। তার জন্য ভেবেছিলাম যে শীত আসার আগে ভাদ্র মাসটার মধ্যে বেশ অনেক কিছু জিনিস রৌদ্রে দেব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। প্রকৃতিও না কি যে খেল খেলে, মানে উল্টাপাল্টা খেল খেলে। যখন রৌদ্র দেওয়ার তখন দেয় বৃষ্টি, আর যখন বৃষ্টি হওয়ার তখন কিন্তু বৃষ্টির নামগন্ধও থাকে না। তখন রৌদ্রের মানে মাথা ফাটাফাটি অবস্থা। তো যাই হোক, প্রকৃতির সঙ্গেই তাল মিলিয়ে চলতে হবে। প্রকৃতি উল্টাপাল্টাভাবে চলছে, তো আমাদের কাজগুলিও সেই উল্টাপাল্টাভাবেই চলে যাচ্ছে আর কি। তো এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাজ অনেকটাই এগিয়ে এসেছে। দেখলেই তো, রান্নাবান্না করতে করতে কিন্তু ওইদিকে আমি ঘর দুয়ার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তারপর রান্নাবান্না শেষ করে কিচেনটাও পরিষ্কার করে নিলাম। আর এবার এই যে কিচেনের এই কাপড়গুলি একটু সাবান দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। আর এগুলি কিন্তু রান্নার পর আমি ডেলি ধুয়ে থাকি। রান্নার পর যদি ডেলি একটু সাবান দিয়ে এই কাপড়গুলি ধুয়ে থাকি, তাহলে কিন্তু এই কাপড়গুলি তেলতেলে ভাব হয় না। তো ডেলি অল্প একটু সাবান দিলেই পরিষ্কার হয়ে যায়। তো চলো, কিচেনের কাজ শেষ, এবার স্নানটাও সেরে নেই। এখন বাজে 1:30, আর চলে আসলাম লাঞ্চটা সেরে নিতে। আর আজকের লাঞ্চ মেনুতে রয়েছে এই যে বেগুন ভাজা, করলা ভাজা, আর নিয়ে নিলাম একটু পুঁইশাকের তরকারিটা। আর করলা ভাজার সাথে নিয়ে নিলাম 1 চামচ একটু ঘি। আর সাথে তো রয়েছে এই যে দই, টক দই। তো এই ছিল আজকের সিম্পল লাঞ্চ মেনু। তো এইটা দিয়ে লাঞ্চটা সেরে চলে আসলাম কিছু মশলা রৌদ্রে দিতে।
আজকে তো সকাল থেকেই মেঘলা ছিল আকাশটা, কিন্তু 12টা থেকে না বেশ সুন্দর রৌদ্র উঠেছে। আর 1টা-1.5টার দিক থেকে জানালা দিয়ে কিন্তু আমাদের এই ঘরের হল রুমের মধ্যে এই সাইডটাতে মানে সোফা যেখানে রাখা আছে এই সাইডটার মধ্যে কিন্তু বেশ সুন্দর রৌদ্র আসে। আর আজকে না কিছু গোটা মশলা ধুয়ে বেলকুনিতে রোদ্রে দিয়েছিলাম, তো মোটামুটি শুকিয়ে গেছে, আর কিছুটা বাকি রয়েছে শুকানোর। তো তার জন্য ঘরে এনে এই জায়গায় যেহেতু রৌদ্রটা আসে তার জন্য ভাবলাম এখানে একটু রৌদ্র দিয়ে দিই, যেহেতু এখন একটু ঘরে শুতে যাব তার জন্য। আর ঘরে শুয়ে থাকবো, ওইদিকে যদি কবুতর এসে সব ফেলে টেলে দেয় তাহলে তো আরও মহা বিপদ হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম ঘরে যেহেতু রৌদ্র আসে এই জায়গাটাতেই দিয়ে দিই। তারপর ঘণ্টাখানেক বিশ্রাম করে চলে এসেছি বিকালের কাজকর্মগুলি করতে। আর কাজের শুরুতেই প্রথমে ঘরের সমস্ত জানালা আগে লাগিয়ে দিয়েছি, তা না হলে বাইরের সমস্ত মশা কিন্তু ঘরে ঢুকে যাবে। তারপর বিকালে টিফিনটা সেরে চলে আসলাম রাতের রান্নাটা করতে। তবে আমি তো আর ডেলি রাতে রান্না করি না, রাতে রান্না করতে হয় না, মানে দুপুরে যা রান্না হয় একবারে রাতের জন্যই হয়ে যায়। কিন্তু আজকে রাতের জন্য লাগবে, কারণ দুপুরে যা করা হয়েছিল তা দুপুরেই শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, একদিকে ভাত বসিয়ে আরেকদিকে মাছের ঝোলের জন্য প্রিপারেশন করে নিচ্ছি। তো মাছের ঝোলের জন্য মাছটা ভাজা বসিয়ে এদিকে মাছের ঝোলের জন্য মশলা রেডি করে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ গ্রেট করে মশলা হালকা মশলা দিয়ে পাতলা পাতলা মাছের ঝোল করে নেব। আর মাছের পাতলা ঝোল যেহেতু করব তার জন্য ভাবলাম যে একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিই, কারণ কাঁচা লঙ্কা একটু পেস্ট দিলে মানে ঝোলটা বেশি পাতলাও হবে না, একদম ঢিলঢিলে পাতলাও হবে না, আবার বেশি গাঢ়াও হবে না, এরকম রাখবো আর কি। তো তার জন্য একটু বেশি করেই লঙ্কাটা বেটে রেখে দিয়েছি, বেটে ফ্রিজে রেখে দেবো যাতে 2-3 দিন চলে যায়। তো এদিকে মাছের ঝোলের জন্য মশলা রেডি করতে করতে কিন্তু আমার মাছ ভাজাও হয়ে গেছে। তারপর এই যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজগুলি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এক এক করে সমস্ত মশলা দিয়ে কষিয়ে ভালো করে কষিয়ে যতটুকু পাতলা রাখবো ঝোলটা সেই অনুযায়ী একটু জল দিয়ে দেব। বাস মাছের ঝোলটা হলে তারপর ডিনারটাও সেরে নেব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। আর আজকে ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তো চলো টাটা।